এখনো আপনার মব হচ্ছে, তাই না? এখন হয়তো আপনার মবটার নিয়ন্ত্রণ, কিন্তু এখনো কিন্তু মব হচ্ছে, তাই না? তাই এই যে মব মাথার মধ্যে, ইয়াং ছেলেদের মাথার মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হলো, একটা ইয়াং ছেলে, তরুণ ছেলে যার বয়স 18-20 বছর, সে কি আইন কানুন, বুদ্ধিমত্তা এগুলো কি তার মধ্যে আছে? থাকার তো কথা না। তার রক্ত তো টকবক করে, তাই না? তো সে, তার মধ্যে যখন আপনি মব এইটা ঢুকিয়ে দিয়েছেন, তাহলে টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে এই যে একটা ক্রাইসিস সৃষ্টি করবে তারা, এটা আপনি সমাধান করতে বহুদিন সময় লাগবে। রুল অফ ল এস্টাবলিশ করে তারপরে আপনি করতে হবে। এদেশের মানুষ বেশি কিছু চায় না, একটু ভাত ডাল খেতে চায়, আর একটু ন্যায় বিচার চায়। ইনুস সাহেব বললেন ছাত্র হলো তাদের নিয়োগকর্তা, এবং এই এক কথার মধ্য দিয়ে রাজনৈতিক দল যে আন্দোলন করলেন এই যে পরিবর্তনের জন্য, আমি তো এখানে যারা আছেন তাদের অনেককেই আমি দেখেছি পরিবর্তনের জন্য তারা, তাদের ভূমিকা ছিল, কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের কথা থাকলো না। ছাত্ররা নাকি ডক্টর ইনুস সাহেবকে নিয়োগ করেছেন, এবং এই নিয়োগের পরে টোটাল ক্ষমতাটা, যেহেতু পুলিশ ভঙ্গুর ছিল এবং সেক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার জন্য আর্মিকে ডাকা হয়েছিল, ফিল্ডে ফোর্স ছিল ওই ছাত্রদের প্রতিনিধি, তারা সচিবালয়ে বসে গেল, প্রত্যেকটা সচিবকে তারা কন্ট্রোল করত, এবং সেখান থেকে তাদের দুর্নীতি শুরু হলো, এবং সেখানে তারা মন্ত্রী পরিষদে গেল। আওয়ামী লীগের ভিতরে গুপ্ত ছিলেন, এই গুপ্ত একটা গ্রুপ, তারা তলে তলে ওই যে 70-এর যে আপনার হার, 71-এর মুক্তিযুদ্ধের হার, সেই হারটাকে প্রতিশোধ নেওয়ার করার জন্য 5ই আগস্টকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন। কারণ যারা 70-80 ভাগ মানুষ যারা পরিবর্তন চেয়েছে, তারা তো পরিবর্তনের কথা শুনে তারা ঘরে ফিরে গেছেন। পরিবর্তন তো হয়ে গেছে, এটা খুব স্বাভাবিক। সরকার চলে গেছে, আসবে, কেয়ারটেকার বসবে, নির্বাচন হবে, এটাই তো আমরা জানি। কিন্তু আমরা ঘরে ফিরে গেলাম, 70 ভাগ মানুষ ঘরে ফিরে গেল, কিন্তু ওই যারা গুপ্ত ছিলেন, যারা নাকি মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছেন, তারা ঘরে যাননি। তারা ফিল্ডে থেকে সব মনিটরিং করে, তাদের যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে, তখন তারা শুরু করলেন সেকেন্ড ডেতেই, সম্ভবত 6 তারিখে আমি প্রথম শুনেছিলাম যে আমাদের এই যে স্বাধীনতার যে আমাদের গান, আমাদের সেটিকে পরিবর্তন করতে হবে, আবার সোনার বাংলা, এটা পরিবর্তন করতে হবে, পতাকা পরিবর্তন করতে হবে। দেখেন প্রথম কথাগুলো কিভাবে আসছিল এখান থেকে, তখন আমরা ধারণা করতে শুরু করলাম এগুলো কারা বলছে, কোত্থেকে। কিন্তু এটা কোনো প্রতিবাদ যারা করবে সেই অবস্থা তো ছিল না। তখন তো আপনার একদম ভয়াবহ অবস্থা ছিল দেশের অবস্থা। তখন আমরা 8 তারিখে দেখলাম একটা সরকার গঠন হলো, সেটাও মানুষ খুব প্রত্যাশা করেছিল। আমি নিজেও টেলিভিশনে বলেছি যে বাংলাদেশের জন্য খুব একটা ভালো খবর যে বিশ্ব নন্দিত একজন ব্যক্তি যাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী নির্বাচন করার জন্য। আমার মনে হয় যে অর্থনৈতিক ক্রাইসিস বাংলাদেশে আছে, এটার থেকে আমরা ওভারকাম করতে পারবো, যেহেতু সে বিশ্বনন্দিত। ওয়ার্ল্ড ব্যাংকে চাইলেই সে এখন টাকা পাবে, বিভিন্ন দেশে চাইলেই সে টাকা পাবে, একথা এ বক্তব্য আমিও দিয়েছিলাম। কিন্তু আমরা 8ই আগস্টের ক্ষমতা নেওয়ার পরে আমরা দেখলাম যে পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাচ্ছে। অর্থাৎ হঠাৎ করে বক্তব্য আসলো যে এখানে ছাত্ররা হলো তাদের নিয়োগকর্তা। ইনুস সাহেব বললেন ছাত্র হলো তাদের নিয়োগকর্তা, এবং এই এক কথার মধ্য দিয়ে রাজনৈতিক দল যে আন্দোলন করলেন এই যে পরিবর্তনের জন্য, আমি তো এখানে যারা আছেন তাদের অনেককেই আমি দেখেছি পরিবর্তনের জন্য তারা, তাদের ভূমিকা ছিল, কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের কথা থাকলো না। ছাত্ররা নাকি ডক্টর ইনুস সাহেবকে নিয়োগ করেছেন, এবং এই নিয়োগের পরে টোটাল ক্ষমতাটা, যেহেতু পুলিশ ভঙ্গুর ছিল এবং সেক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার জন্য আর্মিকে ডাকা হয়েছিল, ফিল্ডে ফোর্স ছিল ওই ছাত্রদের প্রতিনিধি, তারা সচিবালয়ে বসে গেল, প্রত্যেকটা সচিবকে তারা কন্ট্রোল করত, এবং সেখান থেকে তাদের দুর্নীতি শুরু হলো, এবং সেখানে তারা মন্ত্রী পরিষদে গেল, এবং মন্ত্রী পরিষদে যে আপনারা জানেন প্রথম প্রথম যে কাজগুলো করেছে, সারা দেশে রাজনৈতিক নিপীড়ন, বহু লোককে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সম্পদ লুট করা হয়েছে। সিম্পল একটা ঘটনার উদাহরণ দেয়, আপনারা যাদের গাড়ি আছে নিশ্চয়ই আপনারা গাড়ির টায়ার কিনেন, আপনি জানেন যে টায়ার আমাদের সবসময় ইম্পোর্ট হতো, কিন্তু গাজী টায়ার প্রথম একটা কোম্পানি করেছিল, প্রায় 200 লোক চাকরি করে সেখানে, ওই টায়ারটা বাংলাদেশে উৎপাদন হয়, যার ফলে আমাদের গাড়ির টায়ার প্রায় 50% আমরা লোকাল প্রাইসে কিনতাম, এবং সেটা অনেক কম প্রাইসে কিনতাম। কিন্তু 5ই আগস্টের পরে ওই গাজী টায়ারকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এটার কি উদ্দেশ্য আমি বলতে পারলাম না। ওই টায়ার ফ্যাক্টরি কিন্তু আজকে পর্যন্ত নাই, আমরা এখন কিন্তু পুরো ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট। তাই সেই অবস্থায় যখন আসলো, কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম যে 32 নম্বরে আক্রমণের সূত্র আসলো। তা আমরা তখন বুঝলাম ওই যে স্বাধীনতায় যে আপনার মুক্তিযুদ্ধে যে হেরে যাওয়ার পরিকল্পনা, 5ই আগস্টের পরে ধরেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিনিধি ছিল আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার চলে গেছে, আওয়ামী লীগ নাই, অস্তিত্বহীন। কি আছে স্বাধীনতার জন্য? দুটো জিনিস আছে, একটা হলো 72-এর সংবিধান, আর একটি হলো 32 নম্বর, এই দুটো জিনিস আছে। তখন তারা দাবি তুলল 32 নম্বরকে ভাঙতে হবে, 72-এর সংবিধানকে
বাতিল করতে হবে। এখন অনেকে বুঝতে পারেছেন কিনা আমি জানি না, অনেক বুদ্ধিজীবীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন, আমি তখন বুঝতে পেরেছি এই দাবি বাংলাদেশের যারা পরিবর্তন করেছেন তাদের দাবি না, এটা হলো মুক্তিযুদ্ধে যারা হেরে গিয়েছেন তাদের দাবি হলো মুক্তিযুদ্ধকে নিশ্চন্ন করার জন্য। এবং যেদিন বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করেছে, আপনারা জানেন কিনা, এখন অবশ্যই মিডিয়ায় ব্যাপকভাবে এসছে, ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছেন পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের চিফ, পাকিস্তান গভর্নমেন্ট দেয় নাই, পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের চিফ ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছে এই বাড়ি ভাঙাটা প্রয়োজন ছিল, কারণ এখানে নাকি পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল। খুব স্পষ্ট, খুব স্পষ্ট 32 নম্বর কেন ভাঙা হয়েছিল, 72 সংবিধান কেন বাতিল করতে চাওয়া হয়েছিল, এর কথাগুলো খুব স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে যে আসলে মুক্তিযুদ্ধে যারা পরাজিত তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি স্বাধীনতা। তবে অবশ্যই 72 সংবিধান থাকতো না, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে বিএনপিকে, কারণ এই অবস্থায় যখন দেশের প্রশাসন কোনো কিছু ছিল না, ইচ্ছা করলেই ছাত্ররা এক বাড়িতে গিয়া রাষ্ট্রপতি হয়ে বসে যেতে পারত, ইচ্ছা করলেই এক বাড়িতে গিয়া আইজিপি হয়ে বসে যেতে পারত, সেই অবস্থায় যখন রাষ্ট্রপতিকে অপসারণের জন্য উদ্যোগ করা হলো এবং 72 সংবিধান বাতিল, তখন বিএনপির পক্ষ থেকে প্রথম বলা হলো আমরা এটার সঙ্গে একমত না। এবং যেহেতু বিএনপি একটা বড় দল এবং তাদের অনেক সাপোর্টার, সেই কারণে আলটিমেটলি ওই আন্দোলনটা বেশ কিছুদিন চলেছে, কিন্তু তারপরে আর সাকসেস হয় না, রাষ্ট্রপতির পদত্যাগটা ক্লোজ হয়ে গেল। কিন্তু 72 সংবিধান বাতিল ওই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় উদ্ভাসিত, নট নেসেসারি যে তার ওই সময় জন্ম হতে হবে, তার বয়স এখন 25 হতে পারে, কিন্তু সেই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় যদি চিন্তিত উদ্ভাসিত থাকে তাহলে 72 সংবিধান সে বাতিল চাইবে। এবং সেইভাবেই অনেক বুদ্ধিজীবী বিশিষ্ট আইনজীবী আমরা দেখি এর মধ্যে, তারা সবই ওই এক ধরনের লোক, তারা 72 সংবিধান নিয়ে এখনো চিন্তা করেন এটাকে বাতিল করতে হবে। একটাই কারণ, সেটা হলো 72 সংবিধান হলো স্বাধীনতার মূল সূত্রপাত, স্বাধীনতার মূল জিনিস। এখানে এই 72 সংবিধান না থাকলে আর স্বাধীনতা থাকে না। তাই আমি বলবো যে আজকে এই যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, আমাদের প্রথমত হলো আপনার স্বাধিকার থেকে স্বাধীনতা একটা চ্যাপ্টার, এরপরে হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আমাদের যা ছিল সেটা কোনো সরকারই পূরণ করতে পারে নাই, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তারাও সেটা পূরণ করতে পারে নাই। সেজন্য তো তাদের বিরুদ্ধে অনেক কথা হয়েছে, মুক্তিযোদ্ধারাই তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের সাপোর্টারদের মধ্যে অনেক লোক আন্দোলনে নেমেছেন পরিবর্তনের জন্য, যে না এভাবে চলতে পারে না। এটি তো হলো বাস্তবতা। কাজে সেই বাস্তবতার কারণে আমরা যখন পরিবর্তন হলো 5ই আগস্টের পরে 18 মাস আমরা এক দুঃসহ জীবনে চলে গেলাম। বাংলাদেশ বলতে বাংলাদেশ ছিল না, বাংলাদেশ অতল গভীরে তলিয়ে গিয়েছিল। যা কিছু হয়েছে বিশ্বব্যাপী সব আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে, কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নাই। মানুষের মৌলিক অধিকার, এমনকি আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা, যে পার্লামেন্ট আইন পাস করবে, সরকার দেশ চালাবে, কোথাও যদি অনিয়ম হয়, আপনার উপরে অধিকার লঙ্ঘন হয়, আপনি আদালতে যাবেন, আদালত সেটাকে যা বলবে 2টা অঙ্গকে সেটা মানতে হবে। সেই আদালতকেও তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল, ভয়তে বিচারকরাও তখন কথা বলতে পারেন না। এবং আদালতের মাধ্যমেই এই সমস্ত সন্ত্রাসী লোকজন, আপনি জানেন 5, 6, 7 আগস্ট আদালতের সামনে ভয় দেখিয়ে কিছু আইনজীবীরা সমস্ত টেরোরিস্ট এবং যারা জঙ্গি তাদেরকে জামিন, অফিসিয়ালি জামিন নিয়ে নিয়েছেন তাদের, কারণ ওই বিচারকের কিছু করার ছিল না, বিচারকের উপরে গান পয়েন্টে তাকে করা হয়েছে। এবং একটা প্রশ্ন এসেছিল, দুটো জিনিস আমি বলবো। একটা প্রশ্ন, এক বিচারক প্রশ্ন করেছিল বাদীকে যে আপনি তো আসামির নাম বলতে পারেন না, তার নামটা কেন আমি দেব? সাথে সাথে ওখানে তাকে প্রতিবাদ করে সে নেমে গিয়েছিল, পরবর্তীকে ঘেরাও করে তাকে উঠে তারপরে তাকে এফআইআর অ্যাকসেপ্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এই ছিল আমাদের বিচারের ব্যবস্থা। আর প্রথমত আজকে যে অনেকের আলোচনা করছেন যে একটা খুন হয়েছে ডেমরায়, তো সেখানে মন্ত্রী পরিষদের সবাই আছে, তারপরে বাংলাদেশে যারা বিরোধী, সেই মামলাটা কিভাবে হলো? আপনাদের মনে থাকবে লালবাগে সম্ভবত 11 বা 12 তারিখে একটা এফআইআর করতে গেছিল একজন সমন্বয়ক, সেখানে 500 জনের নাম ছিল। ওসি সাহেব বলেছিল যে এটা তো অমুক জায়গার ঘটনা, এখানে প্রধানমন্ত্রী বা অন্য তারা তো এখানে কিভাবে ছিলেন? এই প্রশ্নটা তুলে বললেন এভাবে না, আপনি এফআইআরটা কারেক্ট করে নিয়ে আসেন। সাথে সাথে ফেসবুকে পোস্ট দিয়ে প্রায় 5-7 হাজার ছাত্রদেরকে জড়ো করা হয়েছিল। তখন ওই ওসির জীবন নিয়ে টানাটানি,
তখন ডেপুটি পুলিশ কমিশনার ওখানে হাজির হইয়া ওসিকে ওখান থেকে সরাইয়া নসুন ওসিকে দিয়া সেই মামলা রেকর্ড করে তারপরে ওখান থেকে তারা রেহাই পেল। এই হলো আপনার মামলা রেকর্ডের ধারণা। তো এই মামলা রেকর্ডের যখন সূত্রপাত হলো, তারপরে যে 200-400 মামলা হয়েছে, সেটা হবে না কেন? না হওয়ার তো কোনো কারণ নাই, কারণ আপনি তো সিস্টেম করে দিয়েছেন। এগুলো দেখার দায়িত্ব কার ছিল? রাষ্ট্রের যিনি প্রধান, ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সেগুলো দেখেননি, উনি ইগনোর করেছেন। উনি নোবেল লরিয়েট, ঠিক আছে, আন্তর্জাতিকভাবে আমাদের গর্ব, কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের শাসনের ক্ষেত্রে উনি কি করলেন? এই যে দুরবস্থাটা উনি সৃষ্টি করে গেলেন, এটার যে রেশ, এই রেশ কিন্তু সহজে যাবে তা কিন্তু না। এখনো আপনার মব হচ্ছে, তাই না? এখন হয়তো আপনার মবটার নিয়ন্ত্রণ, কিন্তু এখনো কিন্তু মব হচ্ছে, তাই না? তাই এই যে মব মাথার মধ্যে, ইয়াং ছেলেদের মাথার মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হলো, একটা ইয়াং ছেলে, তরুণ ছেলে যার বয়স 18-20 বছর, সে কি আইন কানুন, বুদ্ধিমত্তা এগুলো কি তার মধ্যে আছে? থাকার তো কথা না। তার রক্ত তো টকবক করে, তাই না? তো সে, তার মধ্যে যখন আপনি মব এইটা ঢুকিয়ে দিয়েছেন, তাহলে টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে এই যে একটা ক্রাইসিস সৃষ্টি করবে তারা, এটা আপনি সমাধান করতে বহুদিন সময় লাগবে। রুল অফ ল এস্টাবলিশ করে তারপরে আপনি করতে হবে। তো সেই রুল অফ ল এস্টাবলিশ কবে আমরা করতে পারবো আমরা জানি না। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক আরো বক্তা আছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের উত্থান পতন, আমাদের যে স্বাধীনতা, স্বাধীনতার পরে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদের অন্তরে আছে। কিন্তু প্রত্যাশা বাস্তবায়ন করবে কে? প্রত্যাশা বাস্তবায়ন করবে যদি জনগণের প্রত্যাশা পূরণের জন্য যাদের আকাঙ্ক্ষা আছে। তা আমরা আজকে যারা ক্ষমতায় যাবেন বা ক্ষমতায় আছেন, তাদের কাছে আমার দাবি থাকবে যে স্বাধীনতার যে প্রত্যাশা, এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে পার্মানেন্টলি স্থাপিত হোক, সেই ব্যবস্থাটা আপনারা করুন। এবং আমার সংবিধান যে আমাকে মৌলিক অধিকার, মানবাধিকার নিশ্চয়তা দিয়েছে, সেটি এখনো আপনারা আইন করেননি। এখনো আইন করার জন্য বলেছেন, অ্যাক্ট করবেন, আমরা দেখি আপনারা কি করেন। কিন্তু আমাদের দাবি থাকবে মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার এটা নিশ্চিত করার জন্য যথার্থ আইনটা আপনারা করুন। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো বিচার বিভাগকে স্বাধীনভাবে, সাহসীভাবে কাজ করতে দিন আপনারা। যদি সেটা না দেন, তাহলে আপনাদের সেই রাজনৈতিক অজ্ঞতার কারণে আপনাদেরও কিন্তু এক সময় একই ধরনের পরিণতি গঠন করতে হবে। কারণ যখন মানুষ আস্থা পায় না বিচার বিভাগের উপরে, বিচার বিভাগের উপরে যখন আস্থা উঠে যায়, তখন আইন হাতে তুলে নেয়। এবং আইন যদি হাতে তুলে নেয়, তাহলে এটা বাংলাদেশে কি হবে নোবডি নোস, কেউ বলতে পারে না। অথবা আমাদেরকে আইনের শাসনে থাকতে হবে। এই জন্য আমি বলবো যে বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা এই সরকার করবে। এবং সেটি যদি করে, তাহলে আমাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, স্বাধীনতার সঙ্গে যে আকাঙ্ক্ষা, আমরা যদি মানুষ, এদেশের মানুষ বেশি কিছু চায় না, একটু ভাত ডাল খেতে চায়, আর হলো ন্যায় বিচার চায়। আর গণতন্ত্র কারা চায় সেটা একটা পোর্শন, যারা নাকি অ্যাডভান্স পজিশনে, শিক্ষিত লোকজন অমুক সব রাজনীতি করে, তারা খুব, গ্রামের সাধারণ কৃষক, তার জন্য গণতন্ত্রটা ইম্পর্টেন্ট না। ওই ভোট হইলে একবার ভোট দিতে যায়, কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট হইলে এটা, সে ন্যায্য বিচার চায়। অর্থাৎ আপনি তার কৃষকের জমি আরেকজনের দখল করে নিয়ে যাচ্ছে, সেখানে সে ন্যায্য বিচার চায়, এটি হলো তার কথা। আর সে ভাত খেতে চায়। এই সাধারণ মানুষের হলো এটি দুইটা দাবি। অন্য অন্য দাবির সঙ্গে আমাদের অ্যাডভান্স যারা সোসাইটিতে আছে তাদের অনেক দাবি আছে, সেগুলো অন্য কথা, কিন্তু ম্যাক্সিমাম মানুষের দাবি দুইটা। অতএব আমি আশা করব যে আমাদের যে আকাঙ্ক্ষা পূরণ, এই যে গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এই চারটা জিনিস যেন সরকার দৃঢ়ভাবে এটা এস্টাবলিশ করতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সকলকে এই স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি তুলতে হবে, ভয়েস তুলতে হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এবং বিশেষ করে জাসদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য।